আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে তোমাদের আমি কনিক চ্যাপ্টারটা শুরু করব। আমরা শুধু আজকের ক্লাসে তোমাদের জন্য রেখেছি কনিকের সাধারণ আলোচনা, জেনারেল ডিসকাশন অফ কনিক্স। ঠিক আছে, তো আমরা আজকে কনিকের শুধু সাধারণ আলোচনা করব। তো আমাদের আজকে আমাদের টপিকের নাম হচ্ছে কনিকের সাধারণ আলোচনা। কনিকের সাধারণ আলোচনা ইংলিশে বলা হবে জেনারেল ডিসকাশন। ঠিক আছে, জেনারেল ডিসকাশন অফ কনিক্স। তো কনিকের প্রথমত জানতে হবে কনিকের ম্যাথমেটিক্যালি ম্যাথমেটিক্যালি আমরা ডেফিনেশন জানতে চাই। ঠিক আছে, তো আমরা মনে করলাম এইটা হলো কনিকের উপকেন্দ্র। ঠিক আছে, কি হলো যে কোনো বিন্দু মানে এক্স কমা ওয়াই আমি লিখলাম না, আর নিয়ামক রেখাটা উপকেন্দ্র যেখানে থাকবে তার পিছনে থাকবে নিয়ামক রেখাটা। এই তো নিয়ামক। এখন যে কোনো বিন্দু থেকে একটা নিয়ামক রেখার উপরে লম্ব দূরত্ব আঁকালাম, এটার নাম দিলাম, এখানে সেট করলো এম বিন্দুতে। ঠিক আছে, আচ্ছা। এখন তোমাকে কি কনিকের সংজ্ঞা জানতে হবে, কনিকের সংজ্ঞা। তো কনিকের সংজ্ঞাটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যালি কনিকের সংজ্ঞাটা হচ্ছে কনিকের সংজ্ঞা কনিকের সংজ্ঞা হচ্ছে এসপি অর্থাৎ উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দু দূরত্ব ডিভাইডেড যে কোনো বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব ইকুয়াল টু ই। এইটা হলো কনিকের সংজ্ঞা। এই সংজ্ঞাটার নাম হচ্ছে ম্যাথমেটিক্যালি সংজ্ঞা। আমরা জাস্ট ম্যাথমেটিক্যালি সংজ্ঞাটা জানবো। এটা হলো কনিকের সংজ্ঞা। এখন ই কি? ই সমান হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎ উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা। ঠিক আছে, এখন বা ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি ইংলিশে ইসেন্ট্রিসিটি বলে। এই এর উপর মানের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের কনিক পাবো। কনিক কিন্তু আমাদের পাঁচটা। ঠিক আছে, কনিক হচ্ছে আমাদের পাঁচ ধরনের কনিক আমরা পাই। তো পাঁচ ধরনের কনিকের ভিতরে কি কি আসে? প্রথমত সরল রেখা, দ্বিতীয়ত বৃত্ত, তৃতীয়ত পরাবৃত্ত, চতুর্থত উপবৃত্ত, তৃতীয় পঞ্চম অধিবৃত্ত। ঠিক আছে, এই এর মানের উপর ভিত্তি করে আমরা পাই। ওকে, তাহলে চলো আমরা একটু দেখি, তাহলে এর মানের উপরে ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের কনিক পাই। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম এর মানের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের
কনিক পাই, কনিক পাই। ঠিক আছে, এখন কনিক কিন্তু আমরা 5 ধরনের বলছিলাম, কিন্তু এই কনিকের শেপ গুলো আমাদেরকে আগে জানতে হবে। কনিকের শেপ জানতে হবে, কনিকের শেপ গুলো কেমন। ঠিক আছে, ওকে। তো আমরা দেখি যে সরল রেখার শেপটা কেমন বা আকার। সরল রেখার শেপটা আমরা মোটামুটি সবাই জানি যে সরল রেখার শেপটা এরকম একটা স্ট্রেট লাইন বা একটা রেখা। বৃত্ত শেপটা আমরা সবাই জানি। তো বৃত্ত শেপটা কেমন? এই যে একটা বৃত্ত কেমন। এই দুইটা কিন্তু আমরা অলরেডি ফার্স্ট পার্টের 3 এবং 4 অধ্যায়ে করে ফেলেছি। ঠিক আছে, ওকে। বা আছে দুইটা চ্যাপ্টার ফার্স্ট পার্টের 3 এবং 4 নম্বর অধ্যায়। এখন পরাবৃত্ত শেপটা হচ্ছে, আমরা দেখি পরাবৃত্ত শেপটা এরকম হা করে থাকবে, এটা একটা হা করা শেপ। ঠিক আছে, পরাবৃত্ত শেপটা হচ্ছে আমাদের হা করা শেপ। ওকে, এখন উপবৃত্ত শেপটা, উপবৃত্ত শেপটা কেমন? এই যে উপবৃত্ত শেপ মানে ডিমের মতো। ঠিক আছে, কিছুটা বৃত্ত হলেও একদিকে দৈর্ঘ্যটা একটু বেশি হবে, একদিকে কম হবে। এটা আমার উপবৃত্ত শেপ। এখন অধিবৃত্ত শেপটা আমাদের জানার দরকার। তো অধিবৃত্ত শেপটা কি? অধিবৃত্ত শেপটা হচ্ছে এমন যে ওকে, এরকম উপরের দিকে একটু হা করবে, আবার নিচের দিকেও হা করবে, এটার নাম হচ্ছে অধিবৃত্ত শেপ। ওকে, তাহলে এই 5 ধরনের শেপটা আগে জানলে আমরা কনিকের যে এর মানের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কনিক পাই, ওই এর মানগুলো আমরা বের করব। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখন এর মানগুলো বের করব। ঠিক আছে, এর কোন মানের জন্য কি ধরনের কনিক, সেই ব্যাপারগুলো আমরা এখন জানবো। তো আমরা কিন্তু যখন একটা ফুটবল খেলা করি, ফুটবল, ফুটবলে কিছু কিছু ছেলেরা তো আমরা দেখা যায় যে কিছু কিছু ছেলেরা ফুটবল খেলে, যে ফুটবলে পাম্প থাকে না, মানে হাওয়া থাকে না, যখন বল মারে ধপাস ধপাস শব্দ করে। আবার ফুটবল খেলে যে ফুটবলে অনেক হাওয়া থাকে, স্ট্রং, হার্ডি থাকে। তো আমরা এই কনিকের এর মানটা বের করার জন্য আমরা যে বলটাতে পাম্প নাই, পাম্প থাকে না যে ধরনের বলে, ওই বলটা কাউন্ট করবো। ঠিক আছে, তো আমরা দেখতেছি এখানে থেকে ধরলাম যে এই এই ফুটবলে কোনো হাওয়া নাই। হাওয়া নাইতে কি, তা তো শেপ তো ফুটবলের শেপই থাকবেই। হয়তো বা যদি আমি চাপ দিই তাহলে একদিকে বাড়বে একদিকে কমে যাবে, এইটা। তো এইখানে আমরা এই ফুটবলের মাঝে এটার নাম দিলাম উপকেন্দ্র। তাহলে এই উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, এটাকে নাম দিলাম পি। ঠিক আছে, এখন এইখান থেকে দেখা যাচ্ছে, এইখান থেকে আমরা টান দিলাম, এই জায়গাটা পি এস ছেদ করাই দিলাম, পি এ। ওকে, এখন যখন এখানে আমি কোনো এই ফুটবল এলাকা বৃত্তের শেপ হয়ে আছে, এখানে আমি কোনো রকম প্রেসার দিলাম না, তো হাত দিয়ে চাপ আমি কি, হাত দিয়ে আমি কিন্তু চাপ দিই নাই। ঠিক আছে, যদি আমি হাত হাত দিয়ে চাপ না দিই, তার মানে ওই যে নিয়ামক রেখাটা কোথায় আছে আমি জানি না, আমার চোখের আমি দেখতে পাচ্ছি না। যখন কোনো কিছু চোখের আড়ালে চলে যায়, দেখা যায় না, তখন সেটা আমরা ধরে নিই ইনফিনিটি, কোথায় আছে আমি জানি না। তো আমরা কিন্তু এখান থেকে একটা জিনিস জানি যে কনিকের সংজ্ঞাটা আমরা মোটামুটি জানি, যে
উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্বটা, ঠিক আছে, উপকেন্দ্র থেকে দূরত্ব, আর নিচে হলো পিএম। পিএম এখন এই যে পিএম কোথায়, এটার মান হচ্ছে ই, এটা আমরা জানি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো তোমরা, যে এই যে এসপি এর মানটা আমার জানা আছে, কিন্তু আমার পিএম এর মানটা জানা নাই। কোথায় আছে জানি না। এই যে পিএম এর ডিস্টেন্স ইনফিনিটি, ডিস্টেন্সটা ইনফিনিটি। ওকে, তাহলে সামথিং বা ইনফিনিটি যদি হয়, তাহলে ই এর মান কত হবে? 0 হবে। এর মানটা আমাদের কি হবে? 0 হবে। এর মানটা আমাদের 0 হবে। এখন তাহলে এই শেপটা কি বৃত্তের শেপ? তাহলে আমরা বলতে পারি ই সমান 0 হলে বৃত্ত হবে। তাহলে ইকুয়াল টু 0 হলে বৃত্ত হলো, আমরা এটা জানলাম। এখন এবার আমরা একটা জিনিস জানতে চাই, যে এইবার কিন্তু এখানে একটা প্রেসার ক্রিয়েট করা হয়েছে। এবার আমরা হাত দিয়ে একটু চাপ দিলাম, বলটাকে যখন চাপ দিছি, তখন যেহেতু বলে হাওয়া নাই, তখন আমার শেপটা কিন্তু এরকম হয়ে গেছে, অর্থাৎ উপবৃত্ত শেপ চলে এসেছে। শেপটা হয়েছে গেছে, শেপটা হয়ে গেছে উপবৃত্ত শেপ। যখন আমি চাপ দিয়েছি, ঠিক আছে, তখন ওই নিয়ামক রেখাটা আমার চোখের সামনে হাজির হয়েছে, চোখের সামনে চলে এসেছে আমাদের নিয়ামক রেখাটা। ঠিক আছে, তাহলে নিয়ামক রেখাটা চোখের সামনে আমাদের চলে আসছে। এখন এটার নাম দিলাম আমরা এম। এখন এম, তাহলে যখন আমরা ফুটবলকে প্রেসার দিছি, তখন শেপটা হয়ে গেছে উপবৃত্ত, মানে একদিকে দৈর্ঘ্য বেড়ে গেছে, একদিকে কমে গেছে। তখন যখন যত চাপ দিব, তখন নিয়ামকটা কাছে চলে আসবে ওই উপকেন্দ্রের দিকে। এখন যখন চলে আসে, তখন এই ক্ষেত্রে যদি আমরা সেকেন্ড কন্ডিশনে যাই, তখন আমরা খুব ভালো করে বুঝতেছি যে এই এসপি আর এই যে পিএম, এটা হলো কনিকের সংজ্ঞা। এই কনিকের ভিতরে 5 ধরনের কনিক আছে: সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, দ্বিবৃত্ত। এই যে কনিক, এখন এখান থেকে তুমি লক্ষ্য করলে দেখতে পাবা যে এসপি এর মানটা অবশ্যই ছোট হবে। এসি মানটা ছোট আর পিএম এর মানটা বড়, মানে দৈর্ঘ্যটা বড়। এই যে একটু লক্ষ্য করলে দেখো যে এই যে এসপি ছোট, পিএম টা বড়। ঠিক আছে, আচ্ছা, ইকুয়াল টু ই। তাহলে তুমি খুব ভালো করে জানো যে ছোট মানকে বড় মান দিয়ে ভাগ করলে ই এর মানটা কি হয়? ই এর মানটা হয় 0 থেকে বড় হয়, 1 এর থেকে ছোট হয়। এটা হলো ই এর মান। তাহলে ই এর মান আমরা কিন্তু পেয়ে গেছি। যে আর যেহেতু শেপ উপবৃত্ত, তাই আমরা এখানে লিখবো উপবৃত্ত হলে কি হবে? উপবৃত্ত হলে এই যে ই এর মানটা 0 থেকে বড়, 1 এর থেকে ছোট হবে। ওকে, আচ্ছা, তাহলে উপবৃত্ত হলে ই এর মানটা জানলাম। এইবার আমরা একটু জানবো, আমরা যখন এইবার শেপটা উপবৃত্ত আছে, তুমি এই অবস্থা আবার প্রেসার দিলে, তুমি যদি এই অবস্থা আবার প্রেসার দাও, তাহলে কি সে আর চাপ সহ্য করতে পারবে? সে এই যে এরকম করে সে ফেটে গেল। এখন শেপটা কিসের হয়েছে? এই শেপটা হয়েছে হা করা হয়ে আছে, যেহেতু পরাবৃত্ত শেপ। এটা যত চাপ দিব, নিয়ামক রেখাটা বা নিয়ামক রেখা বা ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কি করবে? উপকেন্দ্র কাছে চলে আসবে,
কাছে চলে আসবে। ঠিক আছে, ওকে। এই যে এটাই। তাহলে এইখান থেকে আমরা যদি লক্ষ্য করি, দেখা এবার এবার ধরো এই অবস্থায় এসপি আর পিএম টা সমান। ঠিক আছে, যদিও আমার পিএম টা একটু বড় হয়ে গেছে, আমরা আরো কাছে আনলে সমান হইতো, তখন এসপি আর পিএম টা সমান হবে। ঠিক আছে, তো আমরা এই ক্ষেত্রে আবার যদি লিখতে চাই যে এসপি ডিভাইডেড পিএম ইকুয়াল টু কি ই, যেহেতু তারা সমান, ঠিক আছে, ই এর মানটা হচ্ছে 1। ঠিক আছে, যেহেতু যেহেতু কি ই, এই যে সরি, যেহেতু এসপি ইকুয়াল টু পিএম, এসপি ইকুয়াল টু পিএম সমান, তাই ই এর মান 1। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব কি, পরাবৃত্ত পরাবৃত্ত হলে ই এর মানটা 1। ওকে, তাহলে পরাবৃত্ত হলে ই এর মান হবে, এটা আমরা জানলাম। এইবার আমরা যদি আবারও প্রেসার ক্রিয়েট করি, আমরা আরো চাপ দিলাম, এখন যেহেতু ওটা ফেটে গিয়ে হা করা হয়ে গেছে, আমরা যদি আরো চাপ দিই তাহলে কি আরো ফাটা জিনিস আর কত ফাটবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা ওটাকেই আমরা আরো চাপ দিলাম, মনে করো ফাটা ফাটাই থাকলো, আবার মনে করো ওই কি ড্র করলাম, এরমই হলো, আরো কাছে চলে আসলো। এই যে নিয়ামক রেখাটা আমি আরো কাছে আনি দিলাম, এই যে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা, বা ইংলিশে বলা হয় ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এসপি আর পিএম টা, তখন পিএম টা ছোট হবে, এসপি থেকে পিএম টা ছোট হবে, আর এসপি টা বড় হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা আবার কণিকের সংজ্ঞাতে যাই, লিখি কণিকের সংজ্ঞাটা কি, এই যে এসপি আর পিএম। যেহেতু আমি ওই চিত্র থেকে দেখেছি যে এসপি টা বড় আর পিএম টা ছোট, তো তুমি খুব ভালো করে জানো যে বড় মানকে ছোট মান দিয়ে ভাগ করলে, ঠিক আছে, সেই মানটা কি হয়, সেই মানটা হয় ই এর মানটা হবে 1 এর থেকে বড়, সেই মানটা 1 এর থেকে বড় হবে। এইটা, তাহলে এখানে আমি লিখতে পারি যে, যেহেতু ওই শেপটা অধিবৃত্ত, তাহলে অধিবৃত্ত হলে, কি হবে, ইকুয়াল টু ই এর না, ই গ্রেটার দেন 1 হবে। এই আর। আমরা যদি আরো প্রেসার ক্রিয়েট করি, ওই চিত্রতে যাই, আমরা যদি আরো প্রেসার ক্রিয়েট করি, আমরা যদি আরো প্রেসার দেই, তখন একটা সময় দেখা যাবে, আচ্ছা, আমরা যদি আরো প্রেসার ক্রিয়েট করি, এই যে আমরা যদি আরো প্রেসার ক্রিয়েট, তখন একটা সময় দেখা যে নিয়ামক রেখার সমীকরণ বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ অথবা ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্সটা যে কোনো বিন্দুতে কি হবে, পতিত হবে। এই যে এরকম হয়ে যাবে, তখন কি আর পিএম এর ডিসটেন্সটা থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে, এক জোড়া সরল রেখার সমীকরণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে আবারও লিখতে চাই, তাহলে আমরা আবার যদি ডেফিনিশনটা লিখি, যে কণিকের সংজ্ঞা, উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, যে কোনো বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব সমান ই। এখন এসপি তো দূরত্ব আছেই, কিন্তু পিএম এর কোনো ডিসটেন্স নেই। এসপি দূরত্ব আছে কিন্তু পিএম এর কোনো দূরত্ব নেই, শূন্য। কোনো কিছুকে যদি আমি শূন্য দিয়ে ভাগ করি, সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে ইনফিনিটি। তাহলে ই ইকুয়াল টু ইনফিনিটি হলে আমরা বলবো কি, এক জোড়া সরল রেখা, এক জোড়া কি হবে, সরল রেখা, এক জোড়া সরল রেখা। তাহলে আমরা সামারি করে সুন্দর করে ওইগুলো যদি লিখতে চাই, তাহলে আমরা এখন লিখব। ঠিক আছে, আচ্ছা, তো সামারি করে সুন্দর করে লিখবো, কিসের মান কি হলে কি হয়। ঠিক আছে, এর কোন মানের জন্য কি কণিক হয়। ওকে, ঠিক আছে।
ওকে, আচ্ছা, তাহলে আমরা সামারি করে সুন্দর করে লিখবো আমরা যে কিসের মান কি হলে আমাদের ভ্যালু হয়। বৃত্ত হলে, বৃত্ত হবে, আমরা 1 নম্বর দিলাম, 2 নম্বর দিই, পরাবৃত্ত, পরাবৃত্ত হবে, আমরা জাস্ট এগুলোকে লিখে নিয়ে পরে কি কি হবে সেটা লিখে দেব। আচ্ছা, তারপরে উপবৃত্ত, উপবৃত্ত হবে 4 নম্বর, অধিবৃত্ত হবে 5 নম্বর, এক জোড়া সরল রেখা হবে। এখন আমরা এইগুলো লিখব, ঠিক আছে। তাহলে বৃত্ত হবে কি করলে, যখন আমাদের এর মানটা 0 হবে। পরাবৃত্ত হবে যখন এর মানটা 1 হবে। উপবৃত্ত হবে যখন এর মান 0 থেকে বড়, 1 এর থেকে ছোট হবে। অধিবৃত্ত হবে এর মান যখন 1 এর থেকে বড় হবে। এক জোড়া সরল রেখা হবে যখন এর মান ইনফিনিটি হবে। ওকে, ঠিক আছে। এই তো, তাহলে যে এর কোন মানের জন্য কোন কনিক হয় সেটা আমরা জানলাম। এটা অবশ্যই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে অঙ্ক করতে। এখন আমরা কনিকের সাধারণ সমীকরণ লিখব। কনিকের সাধারণ সমীকরণ, ওকে। কনিকের সাধারণ সমীকরণ, কনিকের সাধারণ সমীকরণ বা ইংলিশে দ্য জেনারেল ইকুয়েশন অফ কনিক। তো কনিকের সাধারণ সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার 2h এক্স ওয়াই টু জি এক্স 2f(y) প্লাস c ইকুয়াল টু 0। ওকে, এটা হচ্ছে আমাদের কনিকের সাধারণ সমীকরণ। এই সমীকরণের ভিতরে ওই 5টা জিনিসই বিদ্যমান আছে: সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, বৃত্ত এবং অধিবৃত্ত, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে লিখি। দেখো, 1 নম্বর লিখলাম, এক জোড়া সরল রেখা হলে, এক জোড়া, এক জোড়া সরল রেখা
এক জোড়া সরল রেখা হবে। তাহলে এক জোড়া সরল রেখা হবে কিভাবে হবে আবার দেখি। এই যে এ বি সি, কিভাবে এবিসিডি করে থেকে আসলো তাই না? এই যে সরল রেখা যে আমাদের লিখছি আমরা এখানে, ভালো করে বুঝতে হবে। এক্স স্কয়ারের সহগটা হচ্ছে এ, এক্স স্কয়ারের সহগটা হচ্ছে এ, ওয়াই স্কয়ারের সহগটা বি, আর এই যে কনস্ট্যান্ট যেটা এইটা হলো সি। তাহলে এক্স স্কয়ারের সহগ, ওয়াই স্কয়ারের সহগ আর কনস্ট্যান্ট মানে ধ্রুবক পদ আমরা এই কলাম আঁকা এই মুখ্য কর্ণ বরাবর লিখবো। আর এইচ আর জি, এইচ আর জি আমরা এখানে লিখবো। তাহলে এইচ কিভাবে হবে? এক্স ওয়াই সহগকে 2 দ্বারা ভাগ করলে সেটা এইচ এর মান। এই যে এক্স ওয়াই সহগকে 2 দিয়ে ভাগ করবো যেটা, সেটা হবে এইচ এর মান। আর জি হলো এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ করব, সেটা হচ্ছে আমার জি এর মান। তাহলে আমরা এইখানে এইচ লিখে দেব, আবার আমরা এখানেও এইচ লিখে দেব। এখন এই দুইটা জায়গা ফাঁকা আছে, ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করব যেটা, সেটাই হবে আমাদের এফ এর মান। তাহলে এর নির্ণয় করে বা ডিটারমিনেট করে যদি শূন্য হয়, তখন আমরা বলবো এক জোড়া সরল রেখার সমীকরণ। ঠিক আছে, তবে এটা পরীক্ষায় কখনো আসে না। ঠিক আছে, জানার জন্য শেখাইলাম। এখন বৃত্ত, দেখো বৃত্তের সমীকরণ, বৃত্ত হবে, বৃত্ত হবে যখন কিভাবে একটু লক্ষ্য করি। এ ইকুয়াল টু বি এবং এইচ ইকুয়াল টু 0 হলে, এইচ ইকুয়াল টু 0 হলে, কেন এটা বললাম? একটু সরল রেখার দিকে তাকাও। বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য কি? এক্স এবং ওয়াই এর দ্বিঘাত সমীকরণ হবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগটা সমান হবে। তো এ ইকুয়াল টু যদি বি না লিখি, তাহলে কি এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগটা সমান হইতো? এই যে সহগটা সমান হইতো না, সেজন্য এ ইকুয়াল টু বি এবং এক্স। আর বৃত্তের সমীকরণের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এক্স ছয় কোনো পদ থাকা যাবে না। যদি এইচ এর মান 0 হয়, তাহলে এক্স এমনি থাকতেছে না, এই কারণে। তাহলে এক্স এ ইকুয়াল টু বি আর এইচ ইকুয়াল টু 0 হলে বৃত্ত হবে। ঠিক আছে, এই তো। ওকে, এখন 3 নম্বর যেটা লিখবো, পরাবৃত্ত হলে, পরাবৃত্ত হলে এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 0 হবে, 0 হবে পরাবৃত্ত হলে। 3 নম্বর এই যে 4, তাহলে উপবৃত্ত, উপবৃত্ত বা হচ্ছে ইলিপস, এ বি মাইনাস এইচ স্কোয়ার গ্রেটার দেন 0 হবে, মানে এই মানটা 0 থেকে বড় হবে, মানে পজিটিভ মান হবে, পজিটিভ মান হবে। এখন লাস্ট আমাদের 5 নম্বরটা, অধিবৃত্ত হলে কি হবে বলো? তাহলে অধিবৃত্ত হলে হবে এটাই হবে, শুধু কি মানটা হবে নেগেটিভ, অর্থাৎ 0 থেকে ছোট হবে, ছোট। এই তো, এই হচ্ছে কথা। তো আমাদের যদি জানতে হবে, পরাবৃত্তর ইংলিশ হচ্ছে প্যারাবোলা, উপবৃত্তর ইংলিশ হচ্ছে ইলিপস, অধিবৃত্তর ইংলিশ হচ্ছে হাইপারবোলা। ইংলিশ গুলো জানতে হবে, যারা ইংলিশ মিডিয়াম আছো তারা তোমাদের জন্য সুবিধা হবে। এখন আমরা যেটা করব সেটা হলো, এই যে আমরা যে কনিকের যে আদর্শ সমীকরণ শিখাইলাম, অবশ্য কারণ আছে, এখান থেকে অবজেক্টিভ আসে, এটা এখান থেকে এখন আমরা অবজেক্টিভ সলভ করব। ঠিক আছে, খুব সহজে তোমরা কোশ্চিন দেখে বুঝতেই পারবে যে সমীকরণটা কিসের সমীকরণ,
নির্দেশ করতেছে আমাদের। ঠিক আছে, কিসের সমীকরণ নির্দেশ করে। ওকে, তাহলে সমীকরণ কিসের সমীকরণ নির্দেশ করে আমরা কিন্তু এখন জানবো। ওকে, আচ্ছা আমরা আরো পেজ নিই। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমাদের কাছে এখন একটা কোশ্চেন আমরা করে টেস্ট করে ফেলবো যে সমীকরণটা আসলে কিসের সমীকরণ নির্দেশ করে। ঠিক আছে, ওকে, তাহলে একটা অঙ্ক তুললাম। ওয়াই স্কোয়ার প্লাস 8x মাইনাস 2y, এটা 2y কিন্তু, হ্যাঁ, মাইনাস 23 ইকুয়াল টু 0। ওকে, ওয়াই স্কোয়ার 8x মাইনাস 2y মাইনাস 23 0। এই সমীকরণটি কি সমীকরণ নির্দেশ করে? এই সমীকরণ, ভুল যদি বানানটা ভুল হয়েছে, এই সমীকরণটি কি নির্দেশ করে? কি নির্দেশ করে? তো আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে এটা আমাদের তোমার হচ্ছে সরল রেখা সমীকরণ হবে না, কারণ সরল রেখা সমীকরণে কোনো এক্স এবং ওয়াই দিকের সমীকরণ থাকবে না। আবার এক্স স্কোয়ারের ওয়াই এর দিকের সমীকরণ আছে, কিন্তু এক্স এর দিকের সমীকরণ আমাদের নাই, তো এটা বৃত্ত সমীকরণ হবে না। তাহলে ওই যে তিনটার ভিতরে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের মধ্যে আমরা দেখাইতে হবে। প্রথমত আমার ফর্মুলাটা কি জানি, এ বি মাইনাস এইচ স্কোয়ার। তো এখানে আমাদের ভ্যালুগুলো বের করে নিই। এ কত, এক্স স্কোয়ার নাই, তাহলে এর সহগ শূন্য, বি হচ্ছে 1। ঠিক আছে, বি হচ্ছে 1। আর এক্স ওয়াই যদি টার্ম নাই, তাহলে এইচ এর মানটা হচ্ছে 0। এখন এখানে মান বসাও, এর মান 0 গুণন 1 মাইনাস 0 স্কোয়ার, ক্যালকুলেশন করলে হবে 0। যেহেতু ভ্যালুটা 0 এসছে, তাহলে এই সমীকরণটি হচ্ছে আমাদের পরাবৃত্ত। তাহলে পরাবৃত্ত সমীকরণ আমরা বের করে ফেলতে পারলাম। এরকম আমরা আরো অঙ্ক করব। ঠিক আছে, তো দেখি কি করা যায়। ওকে, তাহলে আমরা একটা সমীকরণ লিখতেছি যে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1 ইজ ইকাল টু 0। এটা বৃত্ত সমীকরণ হবে না। কেন হবে না? কারণ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব সমান নয়, আমরা আগে বলতে পারছি। এখন দেখতে হবে যে এটা পরাবৃত্ত, নববৃত্ত, নদীবৃত্ত। তো ফর্মুলা এখানে কি, এ কত, এ হচ্ছে 2, বি হচ্ছে 1, মানে এ হলো এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ। আর যেহেতু আমার এখানে এক্স ওয়াই কোনো টার্ম নাই, তাহলে এইচ এর মান 0। এখন ফর্মুলা লিখি, এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু কত, আগে লিখি এটা। তাহলে এ এর মান হচ্ছে 2 আর বি এর মান হচ্ছে 1 আর এইচ এর মান 0। তো ক্যালকুলেশন করলে 2, যেহেতু 2টা হচ্ছে, ক্যালকুলেশন করলে 2, যে 2 হচ্ছে 0 থেকে বড়, তাই এটা একটা উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের সমীকরণটা কি আমরা খুব সহজে বের করার সিস্টেমের জন্য আমরা কনিকের সাধারণ
সূত্রটা পড়লাম এবং ওই যে 5টা কেস আমরা জানলাম। ঠিক আছে, এগুলা কিন্তু অবজেক্টিভ আসে, একটা সমীকরণ উপরে লেখা থাকে, সমীকরণটি কি নির্দেশ করে, অপশনে থাকে উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত, সরলরেখা এরকম থাকে। তখন আমরা যদি এই টেকনিকটা জানি, তাহলে আমরা খুব সহজেই সমীকরণটি কি নির্দেশ করে আমরা খুব বের করতে পারলাম। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। ওকে, তাহলে আমরা এখানে ইকুয়েশন আমরা দ্বিতীয় রেখা সমীকরণ সম্পর্কে জানছি। তার ইংলিশটা হচ্ছে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, প্যারাবোলা, পরাবৃত্তর ইংলিশ প্যারাবোলা, আর হচ্ছে হাইপার উপবৃত্তর ইংলিশ হচ্ছে এলিপস, আর অধিবৃত্তর ইংলিশ হচ্ছে হাইপারবোলা। ঠিক আছে, ইংলিশ গুলো টার্ম গুলো আমাকে জানতে হবে। এবং উৎকেন্দ্রিকতা ই এর ইংলিশ হচ্ছে ইসেন্ট্রিসিটি। যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আসছো বা ইংলিশ মিডিয়াম, তারা খুব সহজে তারা